সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চাঁদপুরের 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ, নৌযান শ্রমিকদের আলটিমেটাম। প্রথমবার খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছালো ট্রেন, দারুণ খুশি এই পথের যাত্রীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় 6 শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে গণহত্যার বিচার আরও ভালো হবে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট আশুলিয়া এলাকায় গুলি করে হত্যা করা হয় 6 শিক্ষার্থীকে। এরপর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় বিচারের জন্য অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে ঘটনার তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও 4 পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন। শুনানি শেষে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আদেশ দেয়। ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। তিনি জানান, বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না। তদন্তের পরই অপরাধীদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নাম প্রকাশ করা হলেও পালিয়ে যাওয়ার আশঙ্কায় পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 26 জানুয়ারি তারিখ ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষা করবে বাংলাদেশ। চিঠির উত্তরের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরও চিঠির উত্তর না পেলে ভারতকে তাগিদপত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে বিকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব জানিয়েছেন। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির খবর শুনে কাশিমপুর কারাগারের সামনে তাকে নিতে তার স্বজনরা সহ শত শত নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা। কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুল সালাম পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একই সাথে বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। আমি বিশ্বাস করি যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে সব খুন, গুম এবং শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচারের পাশাপাশি সমৃদ্ধ দেশ করা হবে। গাইবান্ধায় কর্মী সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জেলা জামায়াতের আয়োজনে গাইবান্ধা ইসলামী উচ্চ বালক বিদ্যালয় মাঠে
কর্মী সম্মেলনে যোগ দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 খুনের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। জাহাজে থাকা সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছে। ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই নিয়ে কথা বলেছেন। এই ঘটনায় জীবিত কর্মচারীর শ্বাসনালী কাটা, তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মেঘনা নদীতে জাহাজের 7 স্টাফের হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকরা। অপরাধীদের আইনের আওতায় আনা না হলে 26 ডিসেম্বর রাত 12টা থেকে সারা দেশের সকল নৌপথ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। সকালে চাঁদপুরের নৌযান শ্রমিকরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করে। এ সময় নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান নৌযান শ্রমিকরা। নিরাপত্তা আবিষ্কার সনদ অনুযায়ী ওই জাহাজের লোক সংখ্যা টাকার কথা বেশি, বাকি লোকগুলো কোথায়? ওখানে 7 জন আসলে মারা গেছেন, আরো একজন মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছেন। রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা সহ তার পাশাপাশি এই 72 ঘন্টার মধ্যে যদি নাকি এই লোকগুলোকে যদি নির্দিষ্ট ভাবে অ্যারেস্ট করে যদি আইনের আওতায় আনতে না পারে, 26 তারিখ দিবাগত 1 মিনিট থেকে বাংলাদেশ সম্পূর্ণ নৌপথ বন্ধ ঘোষণা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ভোর 6:15টায় 553 জন যাত্রী নিয়ে খুলনা ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেন। নড়াইল ও পদ্মা সেতু হয়ে ট্রেনটি সকাল 10:45টায় ঢাকায় পৌঁছায়। খুলনা স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন ট্রেনের যাত্রা শুরু হয় মঙ্গলবার ভোর 6:15টায়। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10টায়। খুলনা থেকে ঈশ্বরদী ও যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে 177 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে চালু হওয়া ট্রেনটি 4.25 ঘন্টায় ঢাকায় পৌঁছায়। এত অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সবার ভিতরে যাওয়া যাবে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিন চলাচল করবে। প্রথম দিন খুলনা স্টেশন থেকে 553টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত সুবিধা দেওয়ার জন্য। ঢাকা খুলনা রুটে ট্রেনের সর্বনিম্ন ভাড়া 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা নির্ধারণ করা হয়েছে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রি হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায়। জাহানবাদ এক্সপ্রেস ট্রেনে বগি রয়েছে 12টি, যার মোট আসন 768টি। দীপ্ত, বার্তা কক্ষ। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকাল। বড়দিনের উৎসব পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেজগাঁও চার্চ থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম, তার কাছে যাচ্ছি। নূর আলম, বড়দিন উপলক্ষে তো আজ রাতে এবং আগামীকাল বিশেষ প্রার্থনা সভার আয়োজন রয়েছে, সেখানে অনেক খ্রিস্ট ভক্তদের সমাগম হবে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি জানাবেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ দোলা, শুরুতে আপনার মাধ্যমে দীপ্ত টিভির সকল দর্শকদের
জানাচ্ছি খ্রিস্ট ধর্মীয় সবচেয়ে বড় যে উৎসব বড়দিন তার আগাম শুভেচ্ছা। আমরা এই মাত্র আমরা দেখেছি যে আপনি শেষ যে প্রশ্নটি করেছেন যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এবারে যে জানেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, সেই কেন্দ্র করে প্রতিটি উৎসবকে কেন্দ্র করেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কোনো কমতি থাকে না। তবে এবারও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তেমন কমতি নেই চার্চগুলোতে। কিছুক্ষণ আগে সোয়াদের যে স্পেশাল টিম রয়েছে, বোম ডিসপোজাল যে ইউনিট রয়েছে, তারা কিন্তু পুরো চার্চ গির্জা, এখানে আমরা যে পবিত্র জপমালা রানীর যে গির্জা রয়েছে তেজগাঁয়ে, সেখানে কিন্তু আমরা সন্ধ্যার পর কিন্তু এখানে এসেছি। তবে এখন পর্যন্ত যে সার্বিক যে প্রস্তুতি, পুরো দমে কিন্তু বড়দিনকে বরণ করার জন্য গির্জার যে প্রস্তুতি রয়েছে, সব প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আমরা যেখানে আছি সেখানে 7:30 দিকে প্রার্থনা, তাদের যে ধর্মীয় যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনার মাধ্যমে কিন্তু তারা তাদের যে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করবে। এখানে যে দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এরই মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে গির্জাগুলোতে, যে বিশেষ করে রাজধানী সহ সারা দেশের সব গির্জাগুলোই কিন্তু বর্ণিল আলোতে সেজেছে। আপনি দেখতে পাচ্ছেন যে লাল, হলুদ এবং যে সব ধরনের বাতি, যে আলোর যে ঝলকারি, সেই পুরো গির্জা কিন্তু এখন সেজে উঠেছে। পাশাপাশি যে ভক্তরা যারা রয়েছেন, যারা অনুসারী রয়েছেন কিছু, তারাও কিন্তু আসছেন এবং তারা, আমরা কথা বলছি, তাদের একটাই প্রার্থনা, তাদের যে যিশু খ্রিস্ট রয়েছে তাদের কাছে একটাই প্রার্থনা, সামনের যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার, এবং তারা চায় না যে সামনের যে বাংলাদেশ হবে সেটা কিন্তু সকলের অংশগ্রহণের জানি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়, এমনটাই প্রত্যাশা করছেন খ্রিস্ট ধর্ম অনুসারীরা। দোলা, এই ছিল আমার কাছ থেকে বড়দিনের আগের দিনের গির্জাগুলোর যে প্রস্তুতি রয়েছে তার সর্বশেষ খবর। দোলা, যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল 24 ঘন্টায় 58 ফিলিস্তিনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও 84 জন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার তার কার্যালয় থেকে জানানো হয়, জ্বরে আক্রান্ত হওয়ার পর বিলকে হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে। বিল ক্লিন্টনের বয়স 78 বছর। এর আগে 2021 সালের অক্টোবরে রক্তে সংক্রমণের কারণে ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া 2004 সালে 58 বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। 1993 থেকে 2001 সাল পর্যন্ত 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তিনি দেশটির দ্বিতীয় কম বয়সী প্রেসিডেন্ট। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চাঁদপুরের 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ, নৌযান শ্রমিকদের আলটিমেটাম। প্রথমবার খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছালো ট্রেন, দারুণ খুশি এই পথের যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।